সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, গণভোটে হ্যাঁ জয়, কি পরিবর্তন আসছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অন্যায়ের প্রতিকার না পেলে বাধ্য হব আমাদের পথ ধরতে, জামায়াত আমির, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দিল্লির চোখে তারেক রহমান শত্রুর বন্ধু নাকি ভবিষ্যতের অংশীদার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামায়াত আসলে জিতেছে না হেরেছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জেনজি অভ্যুত্থান পরবর্তী নির্বাচন, বাংলাদেশে তরুণ শক্তির দৌড় কি রাজপথেই সীমাবদ্ধ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভোটে কারচুপির অভিযোগ এলডিপির অলি আহমেদের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গতকাল অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক গণভোটে বাংলাদেশের সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে তাদের রায় দিয়েছে। আজ শুক্রবার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফলে দেখা যায়, বিপুল ব্যবধানে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। এর ফলে জুলাই জাতীয় সনদের আওতায় সংবিধানের ৪৮টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথ চূড়ান্তভাবে উন্মোচিত হল। কি পরিবর্তন আসতে যাচ্ছে? গণভোটে জনগণের এই সম্মতির ফলে বাংলাদেশের শাসন ব্যবস্থায় বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন আসবে। সেগুলো হল, এতদিন বলা হতো বাংলাদেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা আসমানের সমান। এখন আর তা থাকছে না। নতুন সংস্কারে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমিয়ে রাষ্ট্রপতির হাতে ভারসাম্য দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন থেকে আর একজন ব্যক্তি চাইলেই যা খুশি তা করতে পারবেন না, তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যেসব আসনে কারসাজি, অন্যায় আচরণ করা হয়েছে, যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভেতরে যদি প্রতিকার না পাই, তাহলে আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। জামায়াত আমির বলেন, আমরা আশা করব নির্বাচন কমিশনের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন। না করলে দায় তাদেরকে নিতে হবে। শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন নির্বাচন ও ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল জনগণ। গতকাল স্বাচ্ছন্দ্যে স্বস্তির সঙ্গে তারা ভোট দিতে চেয়েছিলেন। আমরা গতকাল রাতেও বলেছিলাম, বাংলাদেশে আমরা সুস্থ ধারার রাজনীতির পক্ষে। আমরা চাচ্ছি ইতিবাচক দ্বারা রাজনীতি করব। আর আমরা এও বলেছিলাম, আমাদের বেশ কিছু পর্যবেক্ষণ আছে, আপত্তির জায়গা আছে। তিনি বলেন, নির্বাচন মানে হারজিতের ব্যাপার থাকবে স্বাভাবিক। সেই হারজিতটা যদি স্বাভাবিকভাবে হয়, তাহলে কারো সেখানে বড় কোনো আপত্তি থাকে না, সবাই সাধারণত মেনে নেয়। কিন্তু যদি সেখানে বড় ধরনের কোনো বৈষম্য অথবা অনিয়ম হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন তৈরি করে। জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর প্রথম জাতীয় নির্বাচনে জয় পেয়েছে বিএনপি ও তারেক রহমান। তার এ জয় ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ও কী অর্থ বহন করে, তা সংবাদ মাধ্যম এনডিটিভিতে বিশ্লেষণ করেছেন চন্দ্রশেখর শ্রীনিবাসন। তিনি লিখেছেন, তারেক রহমান ১৭ বছর নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন। ওই সময় তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। তিনি প্রথম জনসমাবেশেই যুক্তরাষ্ট্রের অধিকারকর্মী মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তির প্রতিধ্বনি করে বলেন, আই হ্যাভ এ প্ল্যান। এখন ভারত, পুরো দক্ষিণ এশিয়া এবং যুক্তরাষ্ট্র অপেক্ষা করবে তারেক রহমানের পরিকল্পনাটি কী। চন্দ্রশেখর বিশ্লেষণে বলেছেন, তারেক রহমানের এই জয়ের বিষয়টি শুক্রবার সকালেই লুফে নিয়েছে ভারত। চীন ও পাকিস্তানের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ নিয়ে চীন ও পাকিস্তানের স্নায়ুযুদ্ধে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। জাতীয় সংসদ নির্বাচন শেষ হল। বিচ্ছিন্ন কিছু সহিংসতা আর কয়েকটি দুঃখজনক মৃত্যুর ঘটনাকে বাদ দিলে সামগ্রিক চিত্র তুলনামূলকভাবে শান্তিপূর্ণ।
অনেক কেন্দ্রে দেখা গেছে ভোটারদের উৎসাহ উদ্দীপনা। দেশি বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকেরাও বেশ খোলামেলাভাবে মাঠ ঘুরে ভোট পর্যবেক্ষণ করেছেন। প্রাথমিক ফলাফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট 2/3 বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াত এনসিপির 11 দলীয় জোট দ্বিতীয় শক্তি। ইসলামী আন্দোলন ও কয়েকজন স্বতন্ত্রসহ কিছু ছোট শক্তিও সংসদে পৌঁছেছে। অর্থাৎ ক্ষমতার লড়াইয়ে বিএনপি স্পষ্ট বিজয়ী, আর জামায়াত সংখ্যার হিসাবে উল্লেখযোগ্য অর্জন করেও রাজনৈতিক অর্থে পরাজিত শক্তি হিসাবে দাঁড়িয়েছে। জামায়াতের অতীত নির্বাচনী ইতিহাস পাশে রেখে দেখলে বিষয়টা আরও স্পষ্ট হয়। 1991 সালে তারা আলেরোটি আসর পেয়েছিল। 1996 সালে সেই সংখ্যা নেমে আসে 3-এ। 2001 সালে বিএনপি জোটের অংশ হিসাবে 17টি, আর 2008 সালে মাত্র 2টি আসন নিয়ে তারা সংসদে যায়। এরপর দীর্ঘ সময় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, আদালতের রায়, দমন-পীড়ন এবং সংগঠনগত সংকটের কারণে প্রান্তে ঠেলে দেওয়া হয়। সেই প্রেক্ষাপটে এ নির্বাচন তাদের জন্য নিঃসন্দেহে পুনরাগমনের নির্বাচন। আসনের সংখ্যা আগের বাংলাদেশে জেনজি নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের হাত ধরে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে 300 আসনের সংসদে তরুণদের গঠিত দল পেয়েছে মাত্র 6টি আসন। এর মাধ্যমে রাজপথের সেই উত্তাল গণজোয়ারকে ভোট ব্যাংকে রূপান্তর করার কঠিন চ্যালেঞ্জটি স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ভোটাররা দেশের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দল বিএনপিকে বিপুলভাবে জয়ী করেছেন। দলটি এর আগেও 3 বার দেশ শাসন করেছে। সবশেষ 2001-06 মেয়াদে দলটি ক্ষমতায় ছিল। অন্যদিকে 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি জোটের অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেও তেমন সুবিধা করতে পারেনি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল অবদ অলি আহমদ বলেছেন, চট্টগ্রাম 14, চন্দনাইশ সাতকানিয়া আসনে বৃহস্পতিবার ভোট গ্রহণের সময় বিকেল 4টের পর বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে। নির্বাচনের পরদিন শুক্রবার এক ভিডিও বক্তব্যে এলডিপি চেয়ারম্যান এ অভিযোগ করেছেন, এ আসন থেকে তার ছেলে ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। চট্টগ্রাম 14 আসনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিএনপি প্রার্থী জসিমউদ্দিন আহমেদ ৭৬,৪৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী 11 দলীয় নির্বাচনী ঐক্যের এলডিপির প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭৫,৪৬৭ ভোট। অলি আহমদ বলেন, বিশেষ করে 3টি জায়গায় হাসিমপুর তরুণ সংঘ স্কুল, হাসিমপুর বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দোহাজারি আব্দুর রহমান হাইস্কুলে 4:30 পরে অপরিচিত কয়েকশো লোক জোরপূর্বক প্রবেশ করে। হয়তো ওইখানে যারা প্রিসাইডিং কর্মকর্তা ছিল তাদের সঙ্গে পূর্ব পরিকল্পিত ছিল এভাবে কাজ করার জন্য। তারা অনেকগুলো ব্যালট পেপার সেখানে ঢুকিয়ে দিয়েছে। এলডিপি সভাপতি বলেন, এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর যারা ছিল 2:30-3টের পর থেকে আমাদের যারা নেতাকর্মীরা কেন্দ্রের বাইরে দায়িত্বরত ছিলেন তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও আমাদের যারা কাজ করছিলেন তাদের মারপিট করেছে। অন্যদিকে জসিম 6-7টা মাইক্রো মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং সন্ধ্যার আগে পরে প্রায় 30-40টা মাইক্রোবাস ট্রাক নিয়ে মিছিল করে উপজেলা সদরে এসেছেন। এখানে আর্মি ক্যাম্প, পুলিশের ক্যাম্প ছিল, পুলিশের থানা ছিল, প্রশাসন ছিল, তাকে বারণ করে নাই। অলি আহমদ অভিযোগ করেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন তারা একতরফাভাবে কাজ করেছেন। বিভিন্ন জায়গায় তাদের এজেন্টদের 4:30 পর বের করে দিয়েছেন। এছাড়াও ওমর ফারুকের প্রায় 4,500 ভোট বাতিল বলে গণ্য করেছে। এজেন্টেরা যখন এটা চ্যালেঞ্জ করেছেন তাদেরকে বাতিলগুলো কেন কিভাবে করা হয়েছে এইগুলো দেখানো হয় নাই। সম্পূর্ণ পরিকল্পিতভাবে ওমর ফারুককে পরাজিত করা হয়েছে অভিযোগ করে কর্নেল অলি বলেন, ওমর ফারুক সহ বাংলাদেশে বিভিন্ন প্রার্থীরা যারা 1 থেকে 1,500 ভোটে পরাজিত হয়েছেন, এটা সুপরিকল্পিতভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে এ কাজটা করা হয়েছে। আমরা পরাজিত হইনি, পরাজিত হয়েছে আমার নির্বাচনী এলাকার জনগণ। ভিডিও বার্তায় এলডিপি সভাপতি আরও বলেন, এখন কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা তাদের কর্মীদের উপর আক্রমণ করছে। এক্ষেত্রে প্রশাসন নীরব, অথচ প্রশাসনের উচিত 2 দিন এখানে বসে প্রত্যেকটা জায়গায় টহল দেওয়া এবং দেখা কোনো জায়গা সমস্যা হচ্ছে কিনা। তারা এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।